প্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠানে সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাষ্ট্র সংস্কারের বিষয়কে সামনে রেখে বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং সংস্কারের যে প্রতিপাদ্য কিংবা আমাদের বিভিন্ন সেক্টরের যে কি অবস্থা, সেই অবস্থাগুলো উপলব্ধি করার প্রেক্ষাপটে কমিশনগুলো কাজ করছে। নির্দিষ্ট সময়ের পরে তারা প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করবে এবং তার প্রতিবেদনে যে সুপারিশগুলো তারা উল্লেখ করবে সেটি রাজনৈতিক দলসহ নাগরিক সমাজের বিভিন্ন অংশীজনের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে যে মতামতগুলো বা পরামর্শগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো বাস্তবায়নের প্রেক্ষাপট তৈরি করা। আমরা এই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট কিংবা সাধারণ মানুষের যে অংশগ্রহণ, সেই জায়গাতে একটি অন্যতম ভাষ্য ছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চাকে শক্তিশালী করা এবং শুধু ঘোষণা দিয়ে নয়, বরং কিভাবে গণতন্ত্রকে অংশগ্রহণমূলক করা যায়, সক্রিয় করা যায়, যারা নেতা নির্বাচনের যে প্রক্রিয়াতে কিভাবে আরও বেশি গণতান্ত্রিক হওয়া যায়, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সেই প্রসঙ্গগুলোকে অত্যন্ত জোরালো করা এবং স্বচ্ছ করা এবং এই প্রসঙ্গগুলো নিয়ে সাধারণ মানুষের যে দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা বা যে প্রত্যাশা রাজনৈতিক দলগুলোর কাছে, সেই প্রত্যাশা পূরণের প্রেক্ষাপট তৈরি করা। আমরা যে বড় যে রাজনৈতিক দলগুলোর যে নেতা নির্বাচনের যে প্রক্রিয়া, সেটি মানুষ দীর্ঘদিন ধরে দেখেছে, সেটি নিয়ে নানা ধরনের মতামত রয়েছে, নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। আমরা সম্প্রতি এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ, যেটি এবি পার্টি নামে পরিচিত, তারা একটি নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে অংশগ্রহণমূলক যে প্রক্রিয়া আর মধ্য দিয়ে তারা নেতা নির্বাচন করেছেন এবং সাধারণ মানুষের যে বক্তব্য যে এবি পার্টির যে নেতা নির্বাচন করার যে প্রক্রিয়া, সেটি অন্যান্য দলগুলোকেও নানাভাবে প্রভাবিত করবে। একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার ক্ষেত্রে এবি পার্টি যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের নেতা নির্বাচন করলেন, সেটি অন্যদের উপরও গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করার ক্ষেত্রে এক ধরনের চাপ তৈরি হবে। পাশাপাশি বড় দলগুলো যা ভাবছে, তাদের যে অঙ্গীকার প্রতিশ্রুতি আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেই প্রসঙ্গে জনগণের বা নাগরিক বা ভোটারদের কাছে তাদের এই প্রসঙ্গগুলো কতটা আগ্রহের জায়গা তৈরি করবে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আসতে চাই। এবং মোটা দাগে আজকের আলোচনায় যেটি আমরা আলোচনা করব দুজন সম্মানিত আলোচকের কাছে, যে গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলের অভ্যন্তরে যে সংস্কারগুলো সবাই প্রত্যাশা করছিল, সেই সংস্কারও বা কতটুকু রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের আলোচনার বিষয় দলের অভ্যন্তরে গণতন্ত্র। দুজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। আসুন আলোচনা শুরু করার আগে তাদের সাথে পরিচয় করে দিই। আমার ডান দিকে আছেন আমার বাংলাদেশ এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এবং সর্বডানে আছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক আব্দুল্লাহ ওয়াল ঠাকুর। আপনাদের দুজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মুজিবুর রহমান মঞ্জু ভাই, শুরুতে আপনার কাছে আসি এবং আলোচনা শুরু করার আগে আপনাকে অভিনন্দন জানাই। আপনি এবি পার্টির সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিশ্চয়ই আপনার মাধ্যমে এবি পার্টি আরও বেশি বেগবান হবে এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেটি পূরণ হবে। আলোচনায় আসতে চাই যে গণঅভ্যুত্থান পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে, শুধু আপনার দলের কথা বলছি না, সামগ্রিকভাবে দলগুলোর মধ্যে যে সংস্কার গণতান্ত্রিক প্রেক্ষাপটে তারা গণতন্ত্রের কথা বলেই, কিন্তু আদলে কি আসলে কি, এই প্রসঙ্গগুলো নিয়ে মানুষ দীর্ঘদিন ধরে মানুষের ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে। এই গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার কিংবা গণতান্ত্রিক যাত্রায় কতটুকু অগ্রগতি দেখছেন? ধন্যবাদ ডক্টর তৌহিদ। আমাদের ঠাকুর ভাই আছেন এবং দর্শক মণ্ডলী সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এই কথাটা আমরা যখনই পরিবর্তনের কথা বলি বা সংস্কারের কথা বলি, সবাই এটা বলেন। ডক্টর ইউনূস তো বলেছেন যে সংস্কার সবাই নিজ থেকে শুরু করা উচিত। তো এটা একটা বড় আলোচনা যে রাজনৈতিক দলগুলোর সংস্কার কী হবে। আসলে আমি সবসময় একটা কথা বলি যে আমরা যে সংস্কার বলছি, আসলে তো আমরা যে নিয়মটা আছে, যে নীতিমালাটা আছে, বিধানটা আছে, সেটাই তো আমরা মানছি না। বিধান মানলেই তো মানে যে একটা পরিবর্তনের সূচনা হয়, সবাই মনে করবে যে সেটা একটা সংস্কার। যেমন ধরেন আমাদের রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে, সবার গঠনতন্ত্রে দেখবেন মোর অর লেস সিমিলারিটি আছে। কিভাবে নির্বাচন হবে, কিভাবে কাউন্সিল হবে, খুব ভালো ভালো কথা লেখা আছে, কিভাবে জেলাগুলো কমিটি হবে, এগুলো লেখা আছে। কিন্তু এগুলো প্র্যাকটিস করতে গিয়ে রাজনৈতিক দলগুলো প্র্যাকটিস করে না বা করতে পারে না। এই প্র্যাকটিস না হওয়ার কারণে দেখা যাচ্ছে যে যেই জিনিসটা কাঙ্ক্ষিত, গণতন্ত্র চর্চা, দলের ভিতরে মত প্রকাশের স্বাধীনতা, দলের নেতাকে ইমপিচ করার ক্ষমতা, নেতাকে তার সমালোচনা করার যে স্বাধীনতা, সেই জিনিসগুলো সীমিত হয়। তো
একইভাবে এই জিনিসটার প্রভাব কিন্তু আমাদের জাতীয় রাজনীতিতে পড়ে, কারণ এই রাজনৈতিক দলগুলোই তো আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কোনো না কোনোভাবে তারা থাকেন। জি, এখন আমাদের দলে আমরা এটা প্র্যাকটিস করতে গিয়ে আমি যেটা দেখেছি, আমার অভিজ্ঞতা যেটা হয়েছে, আমরা তো নতুন দল, আমাদের এখানে প্র্যাকটিস করার এখনও খুব বেশি থ্রেট নাই। তারপরও এই প্রথম জায়গাতেও আমি যেগুলো দেখেছি যে সম্ভাবনা কি, অসুবিধা কি, আপনারা যদি সময় অ্যালাউ করেন আমি আপনাদের শেয়ার করতে পারি। দেখেন, দলের মধ্যে তো আমরা সবাই একই দল, সবাই একই দলের কর্মী। যখন আপনি কর্মীকে বলছেন যে আমাদের থেকে তুমি একজন চেয়ারম্যান বেছে নাও বা একজন সভাপতি বেছে নাও, তখন কর্মীর কাছে কিন্তু একটা ভাগ হয়ে যাচ্ছে। কারণ আপনাকেও পছন্দ করে, ঠাকুর ভাইকেও পছন্দ করে। এখন আমাকে কেউ বলল যে আপনি আমাদের দুইজনের মধ্যে কাকে পছন্দ করছেন, তখন তো আমার তো একটাই অপশন থাকছে। এখন আমি যখন ঠাকুর ভাইকে পছন্দ করছি, তখন আপনি ভাবছেন যে ভাই আমাকে একটু পছন্দ করলো না, কিন্তু ভালো ভালোই তো আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, তাই না? আমাদের দলেও কি হয়েছে দেখেন, আমরা কিন্তু 3 জন প্রার্থী ছিলাম এবং আমাদের টোটাল কাউন্সিলর ছিল 2800 জন। তো আমার যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন উনি আমাদের দলের একদম প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক। তো স্বাভাবিকভাবেই ওনার একটা বিরাট অবদান আছে দল তৈরি করার পেছনে। আবার আমি দলের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব, আমাদেরও ব্যাপক মানে কন্ট্রিবিউশন আছে এখানে, কন্ট্রিবিউশন। জি, এখন এই জায়গায় এসে দেখা যাচ্ছে যে এমনি খুবই ভালো লাগছে, আমরা ভোটের ক্যাম্পেইন করছি, সবাই বলছে, কিন্তু কর্মীরা খুব উচ্ছ্বসিত যে তারা এম্পাওয়ার্ড। আমি যখন তার কাছে ভোট চাইছি, আমি যখন তাকে বলছি, তার কাছে ভোট প্রার্থনা করছি, সে মনে করছে এই তো নেতা এতদিন আমার কর্মী মনে করছে তার ভোটের মূল্য আছে। সে মনে করছে যে এতদিন তো আমাকে নেতাকে ফোন করতে হইতো, এখন নেতাই আমাকে ফোন করছে। এই যে একটা শক্তি দেখলাম কর্মীর মধ্যে, আনন্দ দেখলাম, সে নিজেকে এম্পাওয়ার্ড মনে করছে। আমাদের মধ্যে আবার এই যে ধরেন আমি আর ঠাকুর ভাই ইলেকশন করছি, তো দুজনের মধ্যে কিন্তু একটা ছোট্ট দূরত্ব, একটু মান অভিমানের, মানে এতে কি পরস্পর সম্পর্কের নষ্ট হয় কিনা? এই যে আপনি যেটা বলছেন রাজনৈতিক দলগুলো কেন গণতন্ত্র চর্চা করতে ভয় পায়, এই একটা কারণ হয়। গ্রুপিং তৈরি হতে পারে, সম্পর্কে টানাপোড়েন তৈরি হতে পারে। কথা হচ্ছে উপায় কি? গণতন্ত্রের চাইতে তো ভালো কোনো ব্যবস্থা নাই। আপনি যদি এখন মনে করেন যে আমি দল তৈরি করেছি, আমি দলের প্রতিষ্ঠাতা বা আমি দলের প্রধান, সুতরাং আমি ঠিক করে দেব কে কী করা, এটা সত্য, আপনার এই প্রভাবটা কাজে লাগে। কিন্তু একটা সময় তো প্রশ্ন উঠবে, যে আপনি কি গণতন্ত্র বলে কিনা, আপনি কিসের ভিত্তিতে করলেন, কি ক্রাইটেরিয়াতে করলেন। এই জায়গাটা তখন দেখা যায় নেতৃত্বের মধ্যে, নেতৃত্বের প্রতি শ্রদ্ধাটা কমে যায়, নেতৃত্বের প্রতি সন্দেহ সংশয় তৈরি হয়। সেই জন্য আমার দৃষ্টিতে মনে হয়েছে, আপাত দৃষ্টিতে একটু বিভেদ, একটু টানাপোড়েন তৈরি হলেও গণতন্ত্র হচ্ছে সবচেয়ে ভালো, এবং এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হয় এবং একটা সময় কর্মীরা মেনে নেয়। কারণ আমরা মেনে নিতে হয়। আমেরিকানরা আপনি দেখেন হেরে যায়, তারপর একসাথে কাজ করে। আমি যখন প্রথম আমেরিকান ইলেকশন দেখার জন্য গিয়েছিলাম, বারাক ওবামার ইলেকশনের সময়, হিলারি এবং বারাক ওবামা দুজনই ইন্টার পার্টিতে সিরিয়াস ঝগড়া করেছেন, কিন্তু এরপরে যখন গভর্নমেন্ট ফর্ম করলেন, আমি অবাক হয়ে গেলাম যে ওবামা হিলারিকে তার রানিং মেট হিসাবে, ফরেন মিনিস্টার তো ওখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, নেক্সট টু দি প্রেসিডেন্ট, সেখানে অনেকটা সেরকম তাকে চয়েস করেছেন। এবং আমি একজন সাংবাদিককে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এরা তো এত ঝগড়াঝাটি করলো, এখন একসাথে কাজ করবে কিভাবে? এটাই তাদের বিউটি। তো বলছে এটাই তো সৌন্দর্য, যে প্রেসিডেন্ট মনে করবে যে আমি তাকে নিয়েছি, প্রেসিডেন্ট এটা দিয়ে তার ডেমোক্রেটিক নর্মস তাকে শো করলো। আবার হিলারি চিন্তা করবে যে আমার সাথে তার দ্বন্দ্ব হয়েছে, আমি যদি তাকে হেল্প না করি তাহলে মানুষ মনে করবে আমি মানুষ কি মনে করবে। এবং দুজনেরই একই ধারণা যে কাজ করবে দেশের জন্য, মানুষের জন্য। নজিব ভাই, অসংখ্য ধন্যবাদ। আরও আলোচনা শুনবো। আসতে চাই আব্দুল আউয়াল ঠাকুর ভাই আপনার কাছে, যে গণতন্ত্রের যে প্রক্রিয়া এখনো পর্যন্ত সবচেয়ে গ্রহণযোগ্য একটি ব্যবস্থা, এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্র বা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্র প্রয়োগ করতে গিয়ে গণতন্ত্রের যে আদি বৈশিষ্ট্য সেই জায়গা থেকে দূরে যে সরে গেল, এটি কি আমাদের বাস্তবতার কারণে, নাকি আমাদের যে ক্ষমতার কাঠামো কিংবা আমাদের জনগণ বা কর্মী সমর্থকদের যে বৈশিষ্ট্য, এর কারণে আমাদেরকে দূরে সরতে হলো, নাকি অতীত ইতিহাস সেটাও কতটা প্রভাব বিস্তার করেছে এই গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য থেকে দূরে সরে যাওয়ার কারণে? ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতাকেও অভিনন্দন। আবার একটা জিনিস আমার মনে হয় আমাদের শুরুতে ধরে নেওয়া দরকার, যে আমরা রাজতন্ত্র পছন্দ করি না, তার বিকল্প হিসেবে আমরা গণতন্ত্রকে গ্রহণ করেছি। জি, তো রাজতন্ত্রকে যদি আমরা পরিত্যাগ করি, তাহলে রাজতন্ত্রের কোন অংশটা আমরা পরিত্যাগ করেছি? এটা কিন্তু ঠিক। রাজা চেয়ে প্রধানমন্ত্রী দেশপ্রেমিক না, কারণ রাজা রাজ্য হারালে কৃতদাসে পরিণত হয়। প্রধানমন্ত্রী কিন্তু রাজ্য বিক্রি করে দিতে পারেন, অন্য রাজ্যে আশ্রয় নিতে পারেন, বা তিনি অন্য রাজ্যের রাজাও হতে পারেন, কিন্তু
রাজার পক্ষে কিন্তু কোনোটাই সম্ভব না। রাজা যখন রাজ্য হারান তখন ক্রীতদাসে পরিণত হন। তাহলে দেশপ্রেমের দিক থেকে কিন্তু রাজতন্ত্র অনেক বেশি গ্রহণযোগ্য হওয়ার কথা ছিল। কিন্তু তা সত্ত্বেও রেনেসাঁ পরবর্তী সারা দুনিয়াতে রাজতন্ত্র পরিবর্তে যে গণতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে আমরা গ্রহণ করেছি তার কারণটা কি? একটা বেসিক কারণ হতো এটা যে গণতন্ত্র হচ্ছে সবচেয়ে সহনশীল রাষ্ট্র ব্যবস্থায় সরকার পরিবর্তনের একটি মাধ্যম। এখানে রক্তক্ষয়ের প্রয়োজন নাই, এখানে মানুষের মতের অধিকারকে গুরুত্ব দেয়া। এই যে মতের অধিকারের যে প্রশ্নটা আসছে, অর্থাৎ আমার রাইট আমি প্রয়োগ করবো, ভাই একটা জায়গার মধ্যে কথাটা বলেছেন, আমি সেই জায়গাটা থেকে শুরু করতে চাই যে আমার মত আমি প্রয়োগ করব, আমার অধিকার আমি প্রয়োগ করব, আমার সিদ্ধান্তকে আমি প্রয়োগ করব, যেটাকে বাক স্বাধীনতার বা মৌলিক অধিকারের প্রাথমিক ভিত্তি বলা একটা ভোটকে। একজন লোক তো বক্তৃতা দিতে পারে না, একজন লোক তো কথা বলতে পারে না, কিন্তু ব্যালট বক্সে গিয়া সে তার অধিকারটা প্রয়োগ করে। তাহলে ভোটাধিকারটা হচ্ছে মৌলিক অধিকারের প্রাথমিক এবং ন্যূনতম শর্ত। তাহলে এই শর্তটা পূরণ করতে গিয়ে আমাদের সমস্যাটা কোথায়? আমরা যদি সামগ্রিক জিনিসটাকে দেখি, আমরা কাচের ঘরে বসে তো ঢিল ছুটতে পারবো না। রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটি বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখন গণতন্ত্রের কথা বলি তখন আমাদের মধ্যে কিন্তু ইউরোপিয়ান বিশ্ব, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এইসব চিত্র আসে। আমাদের এই চিত্রটা আলাদা কেন? জি, প্রথম কথাটা আপনি ধরে নিতে হবে, একটা বাংলা মডেল দাঁড়িয়েছে গণতন্ত্র। এই যে কথাটা দাঁড়িয়েছে এর কারণটা, প্রথম কারণ ধরতে হবে সামর্থ্য এবং সক্ষমতা। আমার দেশের মানুষের যে সামর্থ্য, রাজনীতিটা আমার নেশা না পেশা? আচ্ছা, রাজনীতিটা আমার দেশের প্রধানমন্ত্রীর ছেলে কি চিন্তা করতে পারেন তিনি একটা হোটেলের বয় হবেন? আমার দেশের প্রেসিডেন্টের হয়তো স্বপ্নও ভাবেন না। আমার দেশের কোনো এমন সচিবের ছেলেও কি চিন্তা করতে পারেন যে তিনি একটি সাধারণ চাকরি করবেন? না, তা করেন না। কিন্তু এইটা কিন্তু ইউরোপ, আমেরিকা বা গণতান্ত্রিক দেশগুলোতে তাদের কাছে একটা সাধারণ বিষয়। ব্লেয়ার তার ছেলেকে শিখতে পাঠিয়েছে। এই কথাটা কেন? এখানে কিন্তু সামর্থ্য এবং সক্ষমতার প্রশ্নটা হচ্ছে এই কারণে যে আপনি যে ভোটার, আপনি যে প্রয়োগ করবেন, প্রয়োগ করার পরে সে ফর এক্সাম্পল উনি যে কথাটা বলছিলেন ওইটাকে টেনে বলছি, দুইটার সময় একমত না, তবু একমত না, আমার দ্বিমত আছে কিছু, তবু বলছি যে প্রেসিডেন্টকে ভোট দেব না, না দিলে ওনার পকেট থেকে যে প্রতিদিন আমি টাকাটা নিয়ে বাজার করি সেই টাকাটা পাবো না। উনি আমাকে প্রতিদিন সকালবেলা ওনার বাড়িতে গেলে পরে একটা সালাম দিলে পরে বাজারের জন্য যে 2টা টাকা দেয়, কালকে উনি দেবেন না আমাকে। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে যদি এই সামর্থ্যের কথা চিন্তা করতে হয়, রাজনৈতিক দল ক্ষমতায় না গেলে আমার লুটপাট হবে না, দখল হবে না, বাণিজ্য হবে না, সন্ত্রাস হবে না, থানার সমর্থন পাবো না, এই ধারণাটা যদি পরিবর্তন করা না যায় তাহলে অধিকার প্রয়োগের ক্ষেত্রে স্বাধীন হওয়া যাবে না। এখন এইটা কিভাবে আমরা প্রয়োগ করব প্রশ্ন আসবে। খুব বলি, আপনি গত 15 বছরের কথা বলেন, গত 53 বছরের কথা বলেন, বা এই উপমধ্যে যে 200 বছরের পরবর্তী সময়ের কথা বলেন, তাহলে কোথায় এই জিনিসটা নাই? এই জিনিসটা হেলেছি কোথায়? মানে জনগণের জীবন মানকে আমরা উন্নত করতে ব্যর্থ। সেটি তো আমরা এই পরিবর্তনগুলো এই জুলাই গণঅভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোতে আমরা দেখতে চেয়েছি বা এখনো চাই। কতটা দেখছেন? না, আমার কাছে মনে হয়েছে যে দখলটাকে যদি আপনি মনে করেন, এখন আপনি আমাকে ডেকেছেন, আমি কথা বলছি, আমি চেয়ার দখল করে আছি আলোচনার জন্য। এখন আরেকজন ব্যক্তি যিনি মনে করতে পারেন যে আওয়াল ঠাকুর যে কথা বলে এটা ঠিক না, ওট বেটা, আমি কথা বলবো, আপনি কি করবেন? আপনাকে হয় প্রোগ্রাম বন্ধ করে দিতে হবে অথবা আমাকে বের করে দিতে হবে। এই রাইটটা অর্জিত, অর্থাৎ চেয়ারে বসে অন্যদের প্রতি প্রভাব বিস্তারের যে প্রভাব, বলয় সৃষ্টি করার যে প্রবণতা, এই প্রবণতা কিন্তু এখনো বাংলাদেশ অনুপস্থিত নয়, উপস্থিত। এখন আমি কোন ফর্মে উপস্থিত সেটা নিয়ে হয়তো আমরা আলোচনা করলাম বা করলাম না, সেটা পরের কথা। কিন্তু কথাটা এই, আপনি কি করবেন, আপনি কি করবেন না, এটা যতক্ষণ পর্যন্ত আপনার কর্তৃক ডিক্টেট না হবে, আপনার মস্তিষ্ক থেকে যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার না থাকবে এবং এইটা বোঝার মতো সক্ষমতা আপনাকে অর্জন করতে সুযোগ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আপনি অধিকারে তাকেই ভোট দেন, আমাকেই ভোট দেন, অথবা রাম রহিম যাকেই ভোট দেন, ফলাফল একই থাকে না। তার মানে কি আমাদের ঠাকুরভাই যে ডেমোক্রেসি বা গণতন্ত্র চর্চায় আমরা এখনো অনয়ে, অর্থাৎ নেতা বা দলের যারা নেতৃত্বে থাকেন তারা যা ঠিক করবে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোর তাই ঠিক, কিন্তু এটা তো বোধই হবে, এটা কর্মীরাও নেতার কাছে তাদের মতামত, তাদের ওপিনিয়নগুলো থ্রো করবেন, পরস্পর আলোচনা হবে, তার ভিত্তিতে ঠিক হবে। কিন্তু আমাদের দেশে বড় রাজনৈতিক দলগুলোর ভিতরে যে সবচেয়ে বড় অভিযোগ যে তাদের পরিবারতন্ত্রের কারণে গণতন্ত্র আসলে একটা আটকা পড়ে আছে পরিবারতন্ত্রের মোড়কে। এটা এই বাস্তবতার পরে 24-এর পরে বা আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো পরিবর্তন আমরা দেখতে পাবো, এই আশা করতে পারি? আশা তো আমরা করছি, এই কারণে যে আপনি যে পরিবর্তনের কথাটা বলছেন, এটা কিন্তু এই যে কথাটা আমরা যখন পরিবর্তন, উদাহরণ হিসেবে ফ্রাঙ্ক, আমি যদি মনে করি যে বিএনপি জিয়াউর রহমানের দল,
তাহলে বিএনপিকে নতুন বিএনপি করার জন্য বহু উদ্যোগ হয়েছে, রাষ্ট্রীয় পর্যায়ে হয়েছে, ব্যক্তি পর্যায়ে হয়েছে, তাহলে সেই দলটা দাঁড়াচ্ছে না কেন? সেই দলটা কিন্তু এই কারণে দাঁড়াচ্ছে না, কিংস পার্টিও কিন্তু দাঁড়ায়নি 111-এ। কেন দাঁড়ায়নি? টাকার অভাবে না, এখানে আস্থা এবং কনফিডেন্সের ব্যাপার আছে। জিয়াউর রহমানের বিকল্প নেতৃত্ব বিএনপির কর্মীদের সামনে আসে নাই। তাহলে জিয়াউর রহমানের কতগুলো গুণ ছিল, যেই গুণগুলো মানুষের মধ্যে গেঁথে আছে, ওই গুণের বিকল্প হিসেবে যদি কেউ আসে তাহলে নিশ্চয়ই তারা মনে করবে যে না, ঠিক আছে, এটা আমি নতুন একটা দল করতে পারি। আপনি যদি আওয়ামী লীগের কথাও বলেন তাহলে একই কথা দাঁড়াবে। যারা আওয়ামী লীগ করতে চায়, আপনি সেটা সন্ত্রাসের কথা বলেন, মত আদর্শের কথা বলেন, ভালোবাসার কথা বলেন, অথবা একটা মতের কথা বলেন, তাহলে ওই মতটার প্রতিফলন যে তারা ঘটছে। আপনি দেখেন, এই যে কথাটা আমরা বললাম, গত 15 বছর বা 15.5 বছর ধরে আওয়ামী লীগ বা তাদের বন্ধুরা ক্ষমতায় থাকার মধ্য দিয়ে সারা দেশে যে নির্যাতনটা করেছে বিরোধী রাজনৈতিক দল, বৈধ অবৈধভাবে এই যে মানুষগুলোকে অত্যাচার করেছে, এই মানুষগুলোর যে থানা হাজতে যেতে হয়েছে, আদালতে যেতে হয়েছে, তাদেরকে যে জামিন নিতে হয়েছে, এই পয়সাটা কে দিয়েছে? এবং যে সমস্ত আপনার কোর্ট কাছারির মাধ্যমে মানে জুডিশিয়াল কিলিংগুলো হয়েছে, এই পরিবারগুলোর দায়িত্ব কে নিছে? তাহলে এইখানে কিন্তু আপনার কথাটা, আপনাকে যদি নিরপেক্ষতার মাধ্যমে জনগণকে আনতে চান, আস্থার জায়গাটায় যদি আপনাকে আনতে চান, তাহলে আস্থা সৃষ্টির যে আবহ এবং বাতাবরণ, এটা আপনাকে তৈরি করতে হবে। এবং সে দায়িত্বটা কিন্তু রাষ্ট্রের কাছে যে জনগণের পক্ষ থেকে সার্বভৌমত্ব প্রয়োগ করা আছে, যে ক্ষমতা তাকে দেওয়া আছে, এই ক্ষমতার যদি প্রপার ইউজ অর্থাৎ নিরপেক্ষ ব্যবহার না হয়, তাহলে কিন্তু এটা হবে। যেমন নিরপেক্ষতার নাকি এখন আমরা আলোচনা শুনছি দেশভেদে তার ভিন্নতা আছে, আসলে কি আছে কি না? যেমন আপনি ধরেন, ওই যে উনি বললেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট দেয় কাকে? গাধাকে না তার প্রার্থীকে? দুটো প্রার্থী মার্কিন যুক্তরাষ্ট্রে আসে, গাধা এবং হাতি। তো ব্যালটে তো গাধা হাতি থাকে না, অথচ সারা আমেরিকানরা জানে যে গাধা অথবা হাতিকে সে ভোট দিবে। আমি ব্যালটে প্রতীক ব্যবহার করছি কেন? আমি কেন বলছি আপনি কলা গাছকে ভোট দিয়ে প্রতিনিধি বানান? আপনি ভোট দিচ্ছেন কিন্তু ব্যক্তিকে না, আপনি কথাটা বুঝেন। আপনি ব্যালটে ভোট দিচ্ছেন একটা প্রতীককে, যে কিন্তু বিমূর্ত। আপনি সেটা ধানের শীষ ধরেন, বা ধানের শীষ তো আপনাকে ক্ষমতা দেবে না, ক্ষমতা দেবে ধানের শীষের পিছনে যে আছে। তাহলে তাকে আপনি ভোট দিতে অসুবিধা কি? ধানের শীষের পক্ষে যারা আছে, প্রতীকের পাশে তো নাম থাকে। প্রতীকের, আপনি প্রতীকটা কেন? প্রভাব করা, প্রতীক না রাখার পক্ষে আর কি, এটা প্রভাব বিস্তার করা। আমি যে কথাটা বলছি, যে আপনাকে যদি প্রভাবিত করা হয়, তাহলে প্রভাবিত করার মধ্য দিয়ে সমস্ত লোক প্রভাব অস্বীকার করে না। প্রভাবকে ডিনাই করা, এই সৃষ্টি কি স্রষ্টার প্রভাবকে ডিনাই করতে পারে? করলে সে বাঁচবে? প্রভাব বলয়ের যে ব্যাপারটা আছে, আপনি যদি বলেন যে এই ইউনিভার্স একটা ল দ্বারা পরিচালিত, আপনি দেখেন বা না দেখেন, এই লকে আপনি ডিনাই করতে পারবেন? আপনি কি দিনকে ট্রান্সফার করে রাতে নিতে পারবেন? রাজনৈতিক দলগুলোর মধ্যে যেহেতু আমাদের এখানে সাধারণ মানুষের অর্থনৈতিক সামর্থ্য নাই, সে অর্থনৈতিকভাবে নির্ভর, সে চিন্তা করে কোন দল ক্ষমতায় যাবে, কি গেলে তার পকেটে টাকা আসবে, কি গেলে তার দুর্বৃত্তায়ন ঠিক থাকবে, কি গেলে তার জন্য মানে সুবিধা আসবে, যে তাকেই কিন্তু ওই যে প্রভাবটা, এই প্রভাবটা কিন্তু বলে কয়ে নষ্ট করা যাবে না। এই প্রভাবটার পিছনে মূলত কাজ করবে শক্তি সামর্থ্যকে একটা জায়গায় উন্নীত করা। সেখানে গেলেই আমরা এই জায়গাটাতে আরো বেশি একটা সক্রিয় বা একটা প্রত্যাশিত পরিবর্তন আসবে। আব্দুল আউয়াল ঠাকুর ভাই, অসংখ্য ধন্যবাদ। মজিবুর মঞ্জু ভাই, আসতে চাই, এই পরিবর্তনের পরে 5ই আগস্টের পরে আমরা এরকম অভিযোগও পাচ্ছি যে বিভিন্ন পর্যায়ের ব্যক্তি খোলস বদলাচ্ছে, যে আগে সরকারের সমর্থক ছিল বলে তারা নিজেদেরকে দাবি করত, এখন যে রাজনৈতিক দলগুলো সক্রিয় তাদেরও, এবং যারা প্রভাব বিস্তার করছে বা আগামী নির্বাচনে কারা ক্ষমতা আসতে পারে সেরকম একটা অনুমান করে তারা আবার খোলস বদলাচ্ছে। এইগুলোই কি আসলে আমাদের এখানে গণতন্ত্রের পেছনে বা চর্চার পেছনে মূল প্রতিবন্ধক হিসেবে কাজ করে কিনা? খোলস বদলানো এটা মানুষের এই চারিত্রিক বৈশিষ্ট্য, সেখানে তো একটা থাকে, মানুষের মধ্যে সুবিধাবাদিতার একটা প্রবণতা থাকে। আর আমরা যেহেতু বাংলাদেশের মানুষের তো একটু আলাদা, ওই মানব সত্তার দিকটা একটু বেশি আছে, সেটা আলাদা বিষয়। আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে, আপনি খোলস বদলালে তো বাধা দিতে পারবেন না, কারণ প্রত্যেকেরই তো একটা স্বাধীনতা আছে। ধরুন আমি আজকে একটা রাজনৈতিক মতে বিশ্বাস করি, কালকে আমি বললাম যে আমি সেটা করি না, আমি অন্যটা করি। যেমন আমাদের দেশে যেটা হয়, আজকে আওয়ামী লীগ করেন, কালকে হয়তো দেখা গেল উনি বিএনপিতে জয়েন করলেন, কালকে উনি শহীদ জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে গেলেন, বা কালকে শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করেন, আজকে বঙ্গবন্ধুর আদর্শে উনি অনুপ্রাণিত হয়ে গেলেন। তো এটা আমাদের রাজনীতির একটা দিক। কথা হচ্ছে আমরা তো এই সমালোচনাগুলো জানি, এই সমস্যাগুলো জানি, আমাদের সমাধানটা কি?
কারণ আপনি যে প্রশ্নটা বলেছেন ঠাকুর ভাই অত্যন্ত বিস্তারিতভাবে বলেছেন, সেটা হলো যে আমাদের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া হাঁটছে না কেন। উনি যেটা বললেন, আমরা সবসময় ভালো উদাহরণ দিতে গেলে ইউরোপ, আমেরিকা, উন্নত দেশগুলোর উদাহরণ দিয়ে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই উন্নত দেশগুলোর রাজনীতি কি আগে থেকে এরকম ভালো ছিল? ভালো ছিল না। তারা একটা সংগ্রামের বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজকে জায়গায় হয়েছে, এসেছে। মারামারি হয়েছে, পার্লামেন্টে যুদ্ধ হয়েছে, তারাও তো একটা যুদ্ধ আদিম অবস্থান থেকে এই জায়গায় এসেছে। প্রত্যেকটা জিনিস, এখন অনেকে বলে যে বাংলাদেশের অবকাঠামো, রাষ্ট্র এরকম ঠিক না, রাজনৈতিক দল ভালো হবে কোত্থেকে? না, সেটা ঠিক যে সাধারণ মানুষের প্রত্যাশা যে 53 বছরে একটা ন্যূনতম স্থিতিশীলতা দাঁড়াতে পারলো না রাজনৈতিক দেখেন, প্রেক্ষাপটে। আমাদের রাজনৈতিক দলগুলোতে সংস্কারের কথা উঠলেই তাকে শত্রু ভাবা হয়, মনে করা হয় যে সে ষড়যন্ত্র করছে। আবার এটা হচ্ছে আরেকজনকে দেখিয়ে দেয়। হ্যাঁ, আরেকজনকে দেখিয়ে দেয়, বা বলছে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, ইত্যাদি ইত্যাদি, দালাল এটা সেটা বলে অভিহিত করা হয়। এখন কথা হচ্ছে, আপনি যে সংস্কার করছেন না, আপনি যে রাষ্ট্রটাকে বদলাবেন, মানে যেমন আমরা যখন দলে গণতন্ত্রের চর্চাটা সাংগঠনিকভাবে শুরু করতে চেয়েছি, তখন অনেকে বলেছে এখানে তো দলের সংগতি নষ্ট হতে পারে, নেতাদের কেউ কেউ যদি ভোটে হেরে যায় বা নির্বাচনে খারাপ করে, সে তো আস্তে আস্তে নিরুৎসাহিত হয়ে যাবে, দলটা তো এখন ওইভাবে শক্তিশালী হয় নাই। তো কেউ কেউ আবার বলেছেন যে না, শুরু থেকেই করতে হবে গণতান্ত্রিক চর্চাটা, কারণ একটা টেন্স, আপনি যদি একটা উদাহরণ সৃষ্টি করতে পারেন, পরবর্তী প্রজন্ম ওই উদাহরণটাকে সামনে নেবে যে গত বছর ভোটটা তো এইভাবে হয়েছিল, এই দলের ট্রেন্ডটা এরকম। তাহলে আমরা যদি একটা ট্রেন্ড সেট করতে পারি, দেন এটা আমার ভ্যালু অ্যাড করবে। আমি পাবলিককে বলবো, দেখেন আমি কিন্তু কথা এবং কাজে মিল আছে, সুতরাং আমি যে সমস্ত পরিকল্পনার কথা বলছি, আমি ক্ষমতায় আসলে সেটা করব। এখন অসুবিধাটা কোথায় হচ্ছে? আমি তো আপনাকে বলেছি যে রাজনৈতিক দলগুলোর যে উদ্দেশ্য খারাপ তা তো না। এখন আমরা যে বারবার বিএনপি আওয়ামী লীগকে সমালোচনা করছি, আপনি দেখেন বিএনপি আওয়ামী লীগ কী করছে। এখন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া যদি সভাপতি পদে দাঁড়ায়, ওনাদের ব্যক্তিত্ব এবং দলে অবদান, ওনাদের তো অবদান আছে, তা তো না। ওনারা যে একেবারে, ওনারা তো নির্যাতন ভোগ করেছেন, জেলে গিয়েছেন, জীবন হুমকির সম্মুখীন। আবার এই প্রশ্ন আছে, সেটা তো বিএনপির ক্ষেত্রে না, অন্যান্য বড় রাজনৈতিক দলের প্রেক্ষাপটে, যে এই অবদানের মালিকানা কত বছর থাকা উচিত, জনগণের মধ্যে থেকে প্রশ্ন আছে। হ্যাঁ, এখন এটা আপনি যদি গণতন্ত্রের কথা বলেন, এখন খালেদা জিয়া যদি ভোটে দাঁড়ায়, সে ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা হাইপোথেটিক্যালি বললাম, ধরুন জুবাইদুর রহমান এসে দাঁড়ালো ভোটে, তো সে তো ভোটে জিতবে, তাকে তো সবাই ভোট দিবে। তখন তো আপনি বলতে পারেন না যেখানে গণতন্ত্রের চর্চা হয় নাই, সবাই তো দিচ্ছে। তো এখন যোগ্যতার কারণে আপনি সন্তানকে তো নিবৃত্ত করতে পারেন না। ধরেন আপনার সন্তান যোগ্য, সে পার্টিও করে, পার্টিতে ভোটে দাঁড়াইলো, সে নির্বাচিত হইল, তাহলে তো এখানে আর পরিবারতন্ত্র কাজ করছে না, এখানে তো ডেমোক্রেটিক সিস্টেম কাজ করতেছে। সমস্যাটা যেটা হচ্ছে সেটা হলো, এই জায়গায় আমি কিন্তু ব্যারিয়ার দেখি না। ব্যারিয়ারটা হচ্ছে অন্য দলগুলোতে, যেখানে যে তারা সাধারণ সম্পাদক নির্বাচনের জায়গায় সেখানে একটা মনোনয়নের পন্থা রেখেছে। তাহলে এখন খালেদা জিয়া, শেখ হাসিনা, এরশাদ বা এই ধরনের যারা একদম মানে পার্টির ফাউন্ডার, এই পার্সোনালিটি বা তাদের যে একটা ফ্যামিলির প্রভাব দাঁড়িয়েছে, এটাকে তো আপনি অস্বীকার করতে পারছেন না। এটা আমাদের এই শুধু বাংলাদেশ বলে না, এটা তো এই সাবকন্টিনেন্টেরই একটা ধারা আছে, কোথাও কোথাও এটা আছে, পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, শ্রীলঙ্কাতে আছে, টুকটাক তো আছে, পরিবার ধারা আছে, কোথাও কম কোথাও বেশি। পরিবারের ধারাটা হয়েছে কেন? এখানে একটা যুদ্ধ, এখানে একটা অবদানের ব্যাপার থাকে, একটা বলেন লিডারশিপের একটা প্রক্রিয়া থাকে, এই সমস্ত জায়গা থেকে। এখন আমাদের কথা হচ্ছে যে এই নেতা, যিনি নেতা দল তৈরি করবেন, তাকেই মনে করতে হবে আমার দলটাকে আমি কি করতে পারি, আমার দলটাকে কীভাবে আমি ডেমোক্রেটিক ধারায় বানাবো। তো এই ট্রেন্ডটা আমি ছাত্রদেরকে বলেছিলাম, মজার ঘটনা বলি আপনাকে, আমি ছাত্রদেরকে বলেছিলাম যে তোমরা তো বিভিন্ন জায়গায় ঘেরাও করতেছো, পলিটিক্যাল পার্টি অফিসগুলো ঘেরাও করো না কেন, আমাদের অফিসে আসো, ঘেরাও করো, এসে বলো যে আপনারা আপনাদের দলকেও গঠনতন্ত্রের মতো পরিচালিত করতে হবে। এটা আমাদের এই যে অ্যাসপিরেশন, আমাদের যে গণ বিপ্লব অভ্যুত্থান, এটার একটা চাওয়া আমাদের। ওরা চাচ্ছে না যে পুলিশ এরকম হতে হবে, নির্বাচন কমিশন এরকম হতে হবে, সংবিধান এরকম হতে হবে। তোমরা এসে পলিটিক্যাল পার্টিগুলোকে বলো যে আমরা চাই পলিটিক্যাল পার্টি অফিসে গিয়ে ওদের একটা কনস্টিটিউশন ওদেরকে উপহার দাও, যে আপনাদের কনস্টিটিউশনে যেভাবে বলা এই ব্যাপারগুলো কতটা চর্চা করছেন, আপনাদের দলে কেন বছরের পর বছর আহ্বায়ক কমিটি থাকবে। কেন আমরা কিন্তু 4 বছর আহ্বায়ক কমিটি নিয়ে চলেছি। আমাদেরকে যখন সাংবাদিকেরা প্রশ্ন করতো আর কত আহ্বায়ক কমিটি, তখন আমরা কিন্তু লজ্জা পেতাম এবং আমরা সুযোগ খুঁজেছি যে কখন আমি একটা কাউন্সিল করব, এবং প্রথম সুযোগে আমরা কিন্তু কাউন্সিলটা করার চেষ্টা করেছি। মজার ঘটনা হচ্ছে আমাদের এই ইলেকশন দেখার জন্য অনেকে গিয়েছেন, অনেক রাজনৈতিক দলের নেতারা গিয়েছেন, এবং অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা এটা কীভাবে করলেন, কি প্রসেসটা কি। জি, আমার মনে হয়েছে
যে একটা দল যদি কয়েক বছর বা কয়েক টার্ম এটা করতে পারে তাহলে অসাধারণ একটা কালচার তৈরি হবে, এটাই একটা মডেল এবং দাঁড়িয়ে যায়। এটা আপনার রাষ্ট্র ব্যবস্থায় পড়তে বাধ্য। আপনার কর্মীরা যখন গণতান্ত্রিক চর্চা অভ্যস্ত হবে, রাষ্ট্র ব্যবস্থা এটার প্রভাব পড়বে এবং রাষ্ট্র পরিবর্তন হতে বাধ্য। পরিবর্তন হতে বাধ্য। মুজিবুর রহমান মঞ্জু ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি আব্দুল আউয়াল ঠাকুর ভাই প্রশ্নটি রেখে যেতে হবে, যেটি ভাইয়ের আলোচনা থেকে বাংলাদেশের রাজনীতিতে অতীতের যে আন্দোলন সংগ্রাম কিংবা পরিবর্তনের সুযোগ যতবার এসেছে, তার প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারও ছিল। আমরা যদি 90-এর কথা বলি কিংবা জুলাইয়ের একেবারে সর্বশেষ উদাহরণগুলো বলি, কিন্তু আসলে এই যে গণতান্ত্রিকভাবে যে লজ্জিত হওয়া বা গণতান্ত্রিক লজ্জার যে প্রসঙ্গ পৃথিবীর অনেক দেশে আছে, যে তা একটা ঘটনার পরে রাজনৈতিক দল, জনগণ সকলের মধ্যে একটা পরিবর্তন, সেই মানসিকতা তারা ধারণ করে। কিন্তু আমাদের এখানে গণতান্ত্রিক লজ্জা এসে নিজেই লজ্জিত হয়ে যায় কিনা, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি টেবিল টক অনুষ্ঠানের। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। গণতন্ত্রের অভ্যন্তরে, দলের অভ্যন্তরে গণতন্ত্রের যে প্রসঙ্গ, কতটুকু আমরা পরিবর্তন দেখছি, এই শিরোনাম ধরে আলোচনা। আব্দুল আল ঠাকুর ভাই, আসতে চাই যে বিভিন্ন যে প্রশ্নটি ছিল, যে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে গণতান্ত্রিক দলগুলো নানা ধরনের অঙ্গীকার করে, তাদের মধ্যে গণতান্ত্রিকভাবে লজ্জার প্রসঙ্গ আমরা দেখি, কিন্তু সময়ের পালাক্রমে একটা সময় আবার ভুলেও যায়। কারণ কি? আপনাকে একটা জায়গায় আমরা নিয়ে যাই, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। এরশাদ বিরোধী আন্দোলনের সময়, স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঐক্যমত ছিল যে তারা নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করবে। তত্ত্বাবধায়ক সরকারের যারা ক্ষমতায় থাকবেন তারা ওই বছর নির্বাচন করতে পারবেন না। আপনি বিবেচনায় আসেন যে নির্বাচন করা আমার একটি মৌলিক অধিকার। আইন করে আপনি আমাকে বলছেন যে আমি নির্বাচন করতে পারবো না, কারণ আমি আরেকজনের নির্বাচন পরিচালনা করছি। জি। এবং যে দল যখন জিতবে তখন এই তত্ত্বাবধায়ক সরকার তার প্রতিনিধিরা সুবিধা নিয়ে নেবে নির্বাচনে জেতার পর। আমার প্রশ্নটা সেখানে নয়। আমার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নিজেরা নির্বাচন করতে পারবে না, এই অঙ্গীকারে তারা একত্রিত হলো কি কারণে? তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হোক, বিরোধ হোক, কর্মী সামলানোর অসুবিধা হোক, অথবা নিজেদের আন্তরিকতার অভাব থাক, যে কোনো, আমি তত্ত্বাবধায়ক সরকারের সমর্থক, আমি এই বিষয়ে কথা বলছি না, কিন্তু কথাটা হচ্ছে যে এই যে প্রশ্নটা, যে রাজনৈতিক দল ক্ষমতায় থেকে নিরপেক্ষ থাকা, নির্বাচন করার মতো গ্যারান্টি সে নিজেই দিতে পারছে না। এবং এরা কারা? যারা দেশের জনগণের ভবিষ্যৎ নির্ধারণ করবে, ক্ষমতায় গিয়ে যারা মানুষকে ভাগ্য নির্ধারণ করবে। তাহলে ভাগ্য নির্ধারণের আগে যদি নিজের ভাগ্য নির্ধারণের জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, তাহলে এই সিচুয়েশনটা অন্যত্র কিভাবে বিস্তৃত হবে? আপনি যে কথা বলতে চাচ্ছেন, আমাদের মৌলিক বিষয় হচ্ছে জনগণের মেরুদণ্ডটা, শিরদাঁড়াটা সোজা করতে হবে। এটা ভেঙে আছে, এটা অবদমিত হয়ে আছে। এটা আমরা যেমন বট গাছের নিচে কোনো গাছ জন্মায় না, তেমনিভাবে আমাদের একটা রাজনৈতিক বৃত্তবলয় তৈরি হয়েছে যেখানে কেউ মাথা তুলে দাঁড়াতে চায় না। ভাই একটা কথা বলেছেন যে আমাদের অভ্যাসের মধ্য দিয়ে এটা জন্মাবে। সংস্কার 1/11-এর সময় সংস্কারের অর্থ কী ছিল? সংস্কারের অর্থ ছিল তারেক রহমানকে বাদ দাও। সেখানে 1/11-এর কাউকে, মনোনীত ব্যক্তিকে বিএনপির চেয়ারপারসন করো। না, এটা তো সংস্কার না, সেটা দল ঠিক করবে। আজকেও কিন্তু কে আসবে, কে নেতা হবে, সেটা দল ঠিক করবে। আজকেও কিন্তু আওয়ামী লীগ নিয়ে সংস্কারের প্রশ্ন উঠছে। আদার কোনো ব্যক্তি সম্পর্কে আসলে আওয়ামী লীগ ঠিক আছে, বিষয়টা কি? এটা সংস্কার? এটা কি সংস্কার? না, এটা সংস্কার না। সংস্কারটা কোথায়? সংস্কার করতে হলে আগে বুঝতে হবে কোথায় ভেঙেছে। একটি দল 15.5 বছর ক্ষমতায় ছিল, হত্যা, লুট, সংজ্ঞা, ধর্ষণ, এখনও অপরাধ নাই যার সাথে তাদের সম্পৃক্ত নাই, কিন্তু তারা কি এইটা বলার কোনো প্রয়োজন অনুভব করেছে যে আমরা ভুল করেছি? তাহলে একটি রাজনৈতিক দল আবার ক্ষমতায় আসতে চায়, হুমকি দিচ্ছে, আমি কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাব না, তাহলে এই অনুভব তারা করছে না, বরং তারা মনে করছে তাদেরকে হটানো হয়েছে। কেন হটিয়েছে? কী জন্য হটিয়েছে? 1 লাখ 1.5 লাখ মানুষ বা ছাত্র জনতা সমবেত হয়েছে, সামনের খাবার রেখে পালিয়ে গেছেন লক্ষণ সেনের মতো, মানে একথা বলার সাহস পান না যে আমি চলে যাই। এই পরিস্থিতিটা কে তৈরি করেছে? গত 15 বছরের দুঃশাসনে 5ই আগস্টের 3 দিন আগেও কি কারো পক্ষে উচিত ছিল, সম্ভব ছিল গণভবনের সামনে দাঁড়িয়ে বলা তুই যা? অথচ পালিয়ে গেলেন, বলতে পারলেন না কেন? সংস্কার এইখানে যে রাজনৈতিক দলগুলোর দুর্বৃত্তায়ন, চর দখল, সচিবালয় দখল, ভূমি দখল, মিডিয়া দখল, সমস্ত দখল থেকে এমন একটা জায়গায় দাঁড়াতে হবে যেখানে মানুষ
তার যোগ্যতাকে প্রমাণ করতে পারবে। এটা আমরা বলি, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এই কথাটা সামনে এসেছে। আমাদের বৈষম্যের ইতিহাসটা হচ্ছে আর্যিকরণের পর থেকে। এদেশের উপর যখন সাধারণ মানুষের উপর আর্যরা আক্রমণ করেছে, তখন থেকে বৈষম্যের সূত্রপাত হয়েছে। এই বৈষম্যের কথা আমরা পাকিস্তানের বিরুদ্ধে বলেছি, এই বৈষম্যের কথা ব্রিটিশদের বিরুদ্ধে বলছি, এই বৈষম্যের কথা আমরা এখনও বলছি। কিন্তু তারপরেও কি আমরা বৈষম্য নিরসনের জন্য যে মানসিকতা লেভেলিং এর কথা বলি, আমরা কি সেটা করছি? আমরা নির্বাচনের লেভেল প্লেয়িং বলি। নির্বাচন করবে কে? জনগণ। তাহলে সেই জনগণকে যদি সক্ষমতা আপনি অর্জন করতে না দিতে পারেন, জনগণ যদি তার চোখ খুলতে না পারে, অন্ধের কাছে হাইকোর্টই কি আর গোলালুই কি, তো দুটোই সমান। তাহলে জনগণকে আমরা অন্ধ রেখে, জনগণকে অশিক্ষিত রেখে, জনগণকে দারিদ্র্যপীড়িত রেখে, জনগণকে মানে পরমুখপেক্ষী রেখে আপনি যদি মনে করেন যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা সচল হবে, না। গণতন্ত্র তো নিঃসন্দেহে একটি পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার চূড়ান্ত ফর্ম। এখানে মানুষকে এমন একটা পর্যায়ে অর্থনৈতিকভাবে উন্নীত করা জরুরি যেখানে তার খাদ্যের জন্য প্রতিদিন রাস্তায় দৌড়তে হয় না। বা জনগণেরও বা ঠাকুরবা আসলে কি করা আছে? জনগণের বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকারগুলো করে থাকে বা কোনো ঘটনার পরে বা আন্দোলন সংগ্রামের পরে বা নির্বাচনের আগেও যদি কথা বলি, পরবর্তী যখন সে সেই প্রতিশ্রুতি রাখে না, তখন জনগণের পক্ষ থেকে আর পরবর্তী নির্বাচনে একটা ভোট দেওয়া ছাড়া বা এরকম আন্দোলন হয়েছে সেখানে অংশ নেওয়া ছাড়া, এই আন্দোলনে তো সবাই অংশও নেয় না, মূলত আমরা ভোটের প্রসঙ্গটাই ধরতে চাই, এছাড়া আর কিছু করার আছে না। জনগণের এই কথা তো সেটাই, এই যে করার নাই শব্দটা আপনি ধরেন, আমরা যে উন্নত বিশ্বের কথা বলি, ভাই বলছিলেন, আপনি যদি ফ্রান্সের কথা বলি, ইউরোপে, আপনি যদি সেখানে গরিব থাকতে চান, তাহলে আপনাকে লিখিতভাবে সিদ্ধান্ত দিতে হবে যে আমি গরিব থাকতে চাই, আমি সরকারি অর্থ নেব না। আর আপনি আমার দেশের কথা ধরেন, কষ্ট করে আয় করছেন, ছিনতাইকারী নিয়ে যাচ্ছে, আপনি রেমেডি পাচ্ছেন না। আপনার স্ত্রী আত্মহত্যা করছে সন্তানের শিক্ষা খরচ ব্যয় না করার জন্য, তাহলে আপনি কোন সিদ্ধান্তের আগে চিন্তা করবেন? সন্তান বিক্রি করে দেওয়ার মতো সেই ঘটনা আছে। বিক্রি করছে, দেহ বিক্রি করছে, সন্তান বিক্রি করছে, পরকীয়া করছে, ব্যভিচার করছে, শুধু অর্থের জন্য, শুধু বেঁচে থাকার জন্য। অথচ এই যে বেঁচে থাকার যে সাধারণ শর্তটা, এইটিকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা 53 বছরে নজর দিয়েছে যে না, আমার নাগরিককে জীবন মানে উন্নীত করা দরকার, তার অর্থনৈতিক সামর্থ্যটা বাড়ানো দরকার, তাকে ভিক্ষাবৃত্তি থেকে বিরত করা দরকার। আমি লুটপাট করলাম, তাতে অসুবিধা নাই, কিন্তু জনগণকে অন্তত তার অর্থনৈতিক প্রোটেকশনটা দরকার। যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিক প্রোটেকশন না দেওয়া যাবে, আপনি শুধু কর বাড়াবেন বাজেট বাড়ানোর জন্য, এইটা কিনবে কে? চালটা কে কিনছে? আলু কে কিনছে? মরিচ কে কিনছে? পেঁয়াজ কে কিনছে? যে কিনছে তাকে কি আপনি উন্নীত করেছেন অর্থনৈতিকভাবে? তার কি আয়ের ব্যবস্থা করেছেন? রাইট, তার সক্ষমতা জায়গাটা কতটা বেড়েছে? তার যদি সক্ষমতা না থাকে, তাহলে তো নির্বাচনে সে ভুল করবে, কারণ সে এখন মনে কষ্ট করছে। একটা সেকেন্ড আমি শেষ করে বলি যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ ছিল যে দ্রব্যমূল্য, দুঃশাসন। আপনাকে দ্রব্যমূল্য কমেছে। দ্রব্যমূল্য যদি না কমে, আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে আপনি যে কথাটা বলছেন, হটিয়েছি, খেদিয়েছি, আমি তার শান্তি চাই, তাহলে মানুষের কাছে সেই শান্তির দ্বারটা যে খুলেছেন, তার ওয়েটা কি? এই ওয়েটা কি বা সেই দৃষ্টান্তগুলো বা কি? গেটটা কোনটা? আব্দুল আল ঠাকুর ভাই, আপনি যদি ঢুকতে আমাকে না দেন, তাহলে আপনি কি করছেন এটা তো আমার কিছু আসে যায় না, বা সেটি দেখারও তো সেই সুযোগ তৈরি হবে না। যে এই জায়গাটার মধ্যেই রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র চর্চার সবচেয়ে বড়, ভাই যেগুলো বলেছেন এটা হলো বাইরের প্র্যাকটিস, কিন্তু আমার মনে হয় ভেতরে এটা একটা দৃঢ়তা দরকার, এবং এভাবে রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমত দরকার যে তাদের অর্থনৈতিক কর্মসূচিগুলো কিভাবে এক্সিকিউট করবে। এটা সংবিধানের কথাও বলা নাই। জি, আব্দুল আল ঠাকুর ভাই, অসংখ্য ধন্যবাদ। মুজিবুর রহমান মঞ্জু, আপনার কাছে দুটি প্রশ্ন। একটি হচ্ছে যে আমাদের এখানে অনেকেই বা রাজনৈতিক দলগুলো বা যে রাজনীতির সাথে সম্পৃক্ত, রাজনীতিকে তার আয় উপার্জনের একটা মাধ্যম মনে করে এবং এই শক্তি ব্যবহার করে নানা ধরনের অগণতান্ত্রিক যে চর্চাগুলো থাকেন, এটি একটু প্রশ্ন, কীভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়। এবং পাশাপাশি যেটি ঠাকুরভাই বললেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজারে নিত্যপণ্যের দাম কখনো বাড়ছে কখনো কমছে, স্থিতিশীল অবস্থা হচ্ছে না, নির্দিষ্ট আর মানুষের জন্য আসলে খুবই একটি দুর্বিষহ অবস্থা জীবনযাপন করা। এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো বলছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হলে রাজনৈতিক দলের সরকারের পক্ষেই এই অবস্থা বা চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। দেখেন, রাজনীতিকে আয় রোজগারের ব্যবস্থা বানাচ্ছে কারা? প্রথম প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলেছেন, জনগণের দায় আছে কিনা। ঠাকুরবাকে যদি দেখেন, আপনি জিজ্ঞেস করেন যে আপনি কেন রাজনীতি করেন না, কোনো দলে জয়েন করেন না কেন? তো কথা হচ্ছে যে আমাদের ট্রেন্ডটা কি? ক্লাসের ফার্স্ট বয়কে জিজ্ঞেস করেন সে কী হতে চায়, সে ডাক্তার হতে চায়, সে ইঞ্জিনিয়ার হতে চায়। সেকেন্ড বয়কে জিজ্ঞেস করেন সে আমলা হতে চায়। আর এখনকার ট্রেন্ড তো হচ্ছে আমি অক্সফোর্ডে যাব, আমি বাইরে পড়াশোনা করবো। এটা তো রাজনীতি কে করে? যদি আপনি ধরেন ব্যাক বেঞ্চাররাই তো রাজনীতি করছে,
যদি আপনি ধরেন যার কোনো কাজ নাই, যে কোনো প্রফেশনে যায় নাই, সেই তো আপনার রাজনীতি করছে। তো আপনি তাহলে তো আপনার ইনপুট যদি খারাপ হয়, আউটপুট তো খারাপ হবেই, অটোমেটিক্যালি খারাপ হবে, তাই না? তো এই জায়গাটায় আমরা যদি সংস্কারের কথা বলি, এই জায়গায় আসতে হবে যে আমার মেধাবী লোকদেরকে রাজনীতিতে আসতে হবে। আমি তো ছেলেদেরকে এ থেকে জিজ্ঞেস করি যে আপনারা পলিটিক্সে আসবেন না কেন? যারা রাজনীতিবিদদের ব্যাপারে কথা বলেন, রাজনীতির বিরুদ্ধে বলেন, তাদেরকে আমি বলি যে আপনি কেন রাজনীতিতে আসছেন না? রাজনীতিটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গা। আপনি দেখেছেন রাজনীতিবিদরাই তো জেলখানায় পরিপূর্ণ থাকে, তাই না? এখন দেখেন রাজনীতিবিদেরাই জেলে, আবার পরের বা আরেক রাজনীতিবিদেরা জেলে। এবং রাজনীতি করতে গেলে মানুষ ভয় পায়। কারণ আমাদের দেশের রাজনীতিটা তো সবসময় হয়েছে আপনি সরকারি দলে থাকলে আপনি খুব মানে প্রথম শ্রেণীর নাগরিক, আর আপনি যদি সরকারি দলে না থাকেন, বিরোধী দলে থাকেন, তাহলে আপনি তৃতীয়, চতুর্থ এবং নাগরিকত্বের কোনো মর্যাদাই আপনার থাকে না। এই মানে সংস্কার আপনি আসলে আমরা এমন একটা ধ্বংসস্তূপের মধ্যে আছি, সংস্কারটা কোন দিক দিয়ে শুরু করব সেটাই আমরা নির্ধারণ করতে কষ্ট হচ্ছে। তো এই জন্য আমাদেরকে এখন একটা কমন আইডিয়ায় আসতে হবে যে আমাদের সবচাইতে আমরা যদি মনে করি যে রাজনীতির জায়গাটাকে পরিশুদ্ধ করতে হবে, তাহলে এখানে ভালো মানুষদেরকে আসতে হবে, এখানে বিত্তবান লোকদের সম্ভব, কতটা সম্ভব আমাদের ছিল। তৌহিদ, আপনি আগের রাজনীতিবিদদের খবর নেন, সব তো ভালো ভালো পরিবারের লোকরাই। মির্জা ফখরুল সাহেবের পরিবারের খবর নেন, তারপরে আপনার আওয়ামী লীগের অনেক নেতাদের আপনি রাজনীতির খবর নেন, যারা পুরানো নেতা আছেন তারা তো সবাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, ভালো ফ্যামিলির ছেলেপেলেরা রাজনীতি করেছে। এখন কথা হচ্ছে আমাদের দেশে সেই ট্রেন্ডটা চালু করতে হবে। আমাদের মেধাবী ছাত্রদেরকে বলতে হবে যে ভাই আসো, তুমি পলিটিক্সে আসো। আমরা কিন্তু সেটা চেষ্টা করছি যে ভালো ভালো লোকদেরকে রাজনীতিতে নিয়ে আসে, এটা একটা সমাধান হতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো তো সেই স্পষ্টভাবে বলছে না যে অতীতে যা হয়েছে এখান থেকে নতুন দিনের শুরু হলো। সেটা কি আমরা শুনতে পাচ্ছি? সেটার জন্য একটা সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। রাজনীতিবিদদের থেকে এই সংস্কারের জায়গাটা, চাপটা তৈরি করতে হবে। আমি যেটা বলেছি যে ছাত্রদেরকে বলেছি যে তোমরা রাজনীতিবিদদের কাছে যাও, যে আপনাদের গঠনতান্ত্রিক চর্চাটা শুরু করেন। তো আমার কথা হচ্ছে যে সমাধানটা কি বের করতে হবে। সমস্যার কথা আমরা প্রচুর আলোচনা করেছি, যখনই বসি আমাদের এই ক্লেদাক্ত আলোচনাগুলোই আমরা বারবার করছি, একই আলোচনায় করছি। কিন্তু কথা হচ্ছে সমাধানের পথটা কি। এই সমাধানের পথ আমি আপনাকে মানে বলছি যে গণতন্ত্র অ্যাপারেন্টলি, গণতন্ত্রের খারাপ দিক আছে কিছু, কিন্তু বেশিরভাগ দিকই ভালো। কর্মীরা খুশি হবে। আমি যে একটু আগে বলছিলাম যে ধরেন বিএনপি এখন ঘোষণা দিল যে আমাদের নেক্সট সেক্রেটারি জেনারেলটা ডাইরেক্ট ইলেকশনের মধ্যে দেওয়া হবে, দলের কাউন্সিলররা ভোট দিয়ে সেক্রেটারি জেনারেল বানাবে। ধরেন মির্জা ফখরুল সাহেব ভোটে দাঁড়ালেন, আমির খসরু মাহমুদ দাঁড়ালেন, এরকম আরও 4-5 জন নেতা দাঁড়ালেন। আপনি দেখেন এই ভোটাভুটি, এই যে মানুষের ক্যাম্পেইন, এবং এটা ন্যাশনালি একটা ওয়েভ তৈরি করবে। পার্টিটাকে কিভাবে মানুষের কাছে মানে পৌঁছে দিবে। আমরা একটা নতুন দল, আমরা একটা ইলেকশন করেছি, এর মধ্যে আমরা দেখেছি যে কিভাবে মানুষের মধ্যে ছড়িয়েছে। ফেসবুকে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমার দলেরও কর্মী না, সে আমাকে বলছে আপনি ভোটে দাঁড়ালেন কেন? আপনি একটা দল তৈরি করেছেন, একটু অপেক্ষা করেন, এত তাড়াতাড়ি আপনার চেয়ারম্যান হওয়ার দরকার কি? এই যে আমাকে সে প্রশ্ন করতে পারছে, এবং আমি যে তার কাছে অ্যাকাউন্টেবল, সে আমার দলের কর্মী না, কিন্তু তাকে আমার অ্যাকাউন্টেবল হতে হবে। অবশ্যই নাগরিক হিসাবে সে তো প্রশ্ন রাখতেই পারে। নাগরিককে আপনি যখন দলের এই গণতান্ত্রিক চর্চা অন্তর্ভুক্ত করবেন, তখন দেখবেন মজাটা আলাদা। তখন দেখবেন আপনার কাছে মনে হবে যে আপনি সত্যিকার একটা গণতান্ত্রিক দল করছেন। আমি নির্বাচিত হওয়ার পর আমি দেখলাম যে অনেকে ফুল টুল নিয়ে আসছে। আমি চিন্তা, আমার খুব লজ্জা লাগছিল যে একটা দলেই বা আমাদের কত বড়, কিন্তু সবাই মর্যাদাটা দিচ্ছে। তো সেই জায়গায় আমি মনে করি রাজনৈতিক দলগুলোকে এই আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই আলোচনাটা করেছেন, করা দরকার। আর নেক্সট যে নির্বাচনের যে প্রশ্নটা আপনি যেটা করেছেন, দেখেন নির্বাচন তো লাগবে। আমরা না হলে একটা বৈধতার একটা প্রশ্ন থাকে, দায়বদ্ধতার প্রশ্ন থাকে। যেমন দেখেন এই যে সরকার হঠাৎ করে ভ্যাট ট্যাক্স 100টা পণ্যের উপরে ভ্যাট আরোপ করলো, একটু প্রয়োজন বোধ করলো না যে স্টেক হোল্ডারদের সাথে এটা নিয়ে আলোচনা করার? আমার যখন ওই আন্দোলনের সময় আমি যখন বুঝতে পারছি যে আমাকে গ্রেফতার করার জন্য হুলিয়া জারি হয়েছে, আমি রিস্কে আছি, তখন আমি পরিবারের সদস্যদের এখানে বসেছি যে আমি না থাকলে তোমরা কীভাবে চলবা। ঠিক আছে, রাষ্ট্রের $27,000 কোটি টাকা দরকার, ধরেন আমাদের ট্যাক্স ঘাটতি আছে আমাদের জন্য, তো রাষ্ট্র এই আলোচনাটা তার নাগরিকের সাথে করবে না? সে একটা বুদ্ধি বের করবে না? এটা কি হতে পারে না, যেখানে নাগরিকের অতিরিক্ত খরচ হবে সেই অর্থেরও বা যোগান করতে হবে। আপনার নাগরিকেরা ফুটপাতে ঘুমায়, আপনার নাগরিকেরা উনানতে পান্তা ফুরাচ্ছে, আপনার নাগরিকদের দুর্বিষহ জীবনযাত্রা, রাস্তায় দাঁড়ালে আপনি ভিক্ষুকের জন্য আপনি একটা
একটা সিগন্যাল অতিক্রম করতে পারেন না। আমি তো মনে করি প্রত্যেকদিন সার্ভে করে দেখবেন রাস্তায় ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়ে গেছে। কিন্তু আবার মঞ্জু ভাই, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব একটা বেশি প্রভাব যে হবে সেটি তারা দেখছেন, এটাকে আপনি একমত কিনা? দেখবেন কিভাবে, এটাই তো প্রশ্ন। এই জন্যই তো প্রশ্নটা আসতেছে। আপনার তো জনগণের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। আপনি যারা সরকার চালাচ্ছেন তারা যদি বাজারে না যান, তারা যদি রাষ্ট্রের এই সমস্ত জায়গাগুলো না বুঝেন, সেটাই তো আপনার ব্যর্থতা। এই জন্যই তো কথাটা আসবে যে না, রাজনীতিবিদদের হাতে আপনাকে আবার ক্ষমতা ছাড়তে হবে। কারণ রাজনীতিবিদরা প্রতিদিন জনগণের মুখোমুখি হচ্ছেন, প্রতিদিন তাকে মিটিং করতে হচ্ছে, আমাকে প্রতিদিন জনগণের কথা শুনতে হচ্ছে। আপনাদের কাছে তো আপনারা তো শুনছেন না সেটা। সেই জায়গাটাই প্রশ্ন যে আপনারা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন এবং এটা যখন আবার বলছেন, এটা আরও ভয়ঙ্কর ব্যাপার। আপনি দেখেন, আপনি গ্যাসের ওই যে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছেন, এটার চেইন এফেক্ট আছে না? আপনি ইন্টারনেটের মূল্য বাড়িয়েছেন, এটার চেইন এফেক্ট আছে না? তো আপনি কিভাবে বলেন? আপনাকে তো আমার মানে শিক্ষিত ভাবতে কষ্ট লাগছে। আপনি কিভাবে এটা বলেন যে জনগণের ভোগান্তি হবে না? আপনি আপনার ট্যাক্স, আপনি IMF এর লোন, তার কিস্তি আদায় করবেন, শেখ হাসিনার করে যাওয়া লোন। কেন? আপনি IMF এর সাথে ডিল করতে পারতেন, বলতে পারতেন আমাদের রাষ্ট্রে একটা ক্রাইসিস চলছে। যে অভিযোগটা দীর্ঘদিন ধরে ছিল যে IMF এর প্রেসক্রিপশনে আমাদের চলতে হচ্ছে। হ্যাঁ, তো IMF এর প্রেসক্রিপশনে চলবেন কেন? আপনি দেখেন আমাদের যে বন্দরে যে দুর্নীতি হয় ট্যাক্সের ফাঁকি দেওয়ার, সেখানে যদি আপনি দুর্নীতিটা রোধ করেন তাহলে তো প্রতি মাসে আপনি 1000 কোটি টাকার মানে আপনি ট্যাক্স আদায় করতে পারেন। আমাদের যে রাজস্ব বোর্ডে যে সঠিক যে রাজস্ব আদায়ের ঘাটতি আছে, সে জায়গায় এফোর্ট দেন, আপনি দুর্নীতি দূর করেন। টাকা পাচার রোধ করবেন না, দুর্নীতি রোধ করবেন না, কিছু টাকার দরকার হলে জনগণের উপরে ট্যাক্স চাপিয়ে দিবেন, জনগণের উপরে ইনডাইরেক্ট ট্যাক্স ভ্যাট চাপিয়ে দিবেন। জনগণ তো জানে না বলে আপনাদেরকে মেনে নিচ্ছে। আমি একটা কথা বলি ডক্টর তৌহিদ আপনাকে, প্রতিটা মোবাইল কলে হিসাব দেন, সরকার কত পায়, মোবাইল অপারেটর কত পায়, এই হিসাবটা দেন। আমাদের অনেক যারা শিক্ষিত নন তারা জানেন না। যদি তারা জানতেন যে প্রত্যেকটা কল থেকে আপনি 40 পয়সার মতো, 1 টাকা থেকে 40 পয়সা আপনি সরকার নিয়ে যাচ্ছেন, মানুষ দেখতেন, আপনি রাস্তায় আপনার জবাবদিহি নিতে বাধ্য হতো। মানুষকে তো আপনি ঘুমিয়ে রেখেছেন, মানে অসচেতনতা রেখেছেন। মানুষ জানে না। আমরা গ্রামে গেলে লোকদেরকে জিজ্ঞেস করি ট্যাক্স দেন, বলছে না ট্যাক্স তো দিই না। ট্যাক্স না দিলে আপনার গায়ের যে জামা আছে, কাপড় আছে, বলছে এগুলো ট্যাক্স লাগে নাকি? এই যে ভ্যাট, এই যে পরোক্ষ ট্যাক্স দেশে দিচ্ছে, সবাইকে আমরা বলছি না, অনেকে হয়তো সেটা জানে না। অনেককে যখন আপনি সচেতন করবেন, আমরা দেখেছি যখন বলি যে আপনি তো মাসে 300 টাকা ট্যাক্স দেন হিসাব করে, বলছে কি বলেন, আমাদের 300 টাকা দেন মাসে, আর বছরে দেন 3600 টাকা, 3600 টাকা। হ্যাঁ, তখন সে এম্পাওয়ার্ড ফিল করে। কি বলে, 3600 টাকা আমি সরকারকে ট্যাক্স দেই, তাহলে আমার সেই সুযোগ সুবিধা, আমি সরকারকে জবাবদিহি জানতে পারছি না। মঞ্জু ভাই, অসংখ্য ধন্যবাদ। আব্দুল ঠাকুর ভাই, ক্ষমা করবেন, একই সাথে শুনতে পারলে খুব ভালো হতো। একই প্রশ্ন আপনার কাছে রেখে যায়, কারণ আপনার কাছ থেকে শুনতে চাই যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হলে যে বাজারের পরিস্থিতি কিংবা ট্যাক্স ভ্যাট বাড়াতে হলো সরকারকে, নিশ্চয়ই একটা আর্থিক অনিশ্চয়তার প্রসঙ্গ বা সূত্র ধরেই, পাশাপাশি আইন শৃঙ্খলা যে পরিস্থিতি আছে, রাজনৈতিক দলগুলো যেটি বলছে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হলে নির্বাচিত সরকারের পক্ষে এই সমস্যার সমাধান করা সম্ভব। এখন প্রশ্ন হলো সেক্ষেত্রে সংস্কার কি হবে, কতটুকু অগ্রগতি হবে, সব কিছু মিলে আপনার কাছে প্রশ্নটি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত টেবিল টক অনুষ্ঠানের সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দলের অভ্যন্তরে গণতন্ত্র এই শিরোনাম ধরে আলোচনা আব্দুল ঠাকুর ভাই। যে প্রশ্ন যে আসলে নির্বাচনী এই চলমান অবস্থা থেকে এই পরিত্রাণের একমাত্র উপায় কিনা, এটি তাত্ত্বিকভাবে ঠিক আছে, তাত্ত্বিকভাবে এটা কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের অন্য কোনো বিকল্প নাই। এই কারণে নাই যে নির্বাচনই হলো জনগণের অংশগ্রহণ। সেই প্রশ্ন হচ্ছে, সেই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য প্রশ্ন হচ্ছে সংস্কার। এইটা ডিম বা মুরগি আগে প্রশ্ন হচ্ছে, কেন সংস্কারের প্রশ্নটা উঠছে এবং সেই সংস্কার কি, যে কথাটা আমরা বলছিলাম। আপনি আজকে বাজেটে কর দিচ্ছেন, কিন্তু আপনি কি লুটের টাকা উদ্ধার করেছেন? কেন করা যাচ্ছে না? যুদ্ধে যে কথা বলছিলাম, রাজা যখন যুদ্ধে যেতে ইসলামী আইনেও তখন গনিমতের মাল আসে এবং সে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় এবং সেটা জনগণের মধ্যে বন্টন করা হয়। আমরা যে 15 বছরের পরে যে সরকার পাইলাম, এই সরকার পাওয়ার পরে এই 15 বছর যারা লুট করেছে তাদের সম্পদের উদ্ধারের কি হয়েছে? এই টাকাটা কেন রাষ্ট্রীয় কোষাগারে নাই? এই যে শত শত কোটি টাকা যা মানুষের রক্ত শুষে, সেক্ষেত্রে সরকার বলছে তারা ব্যবস্থা নিয়েছে, 5 মাসে কি যথেষ্ট কিনা? এই 5 মাসে কত উদ্ধার হয়েছে, ব্যাংকে কত জমা হয়েছে,
এই লুটেরাদের কত টাকা ব্যাংকে জমা হয়েছে তার কোনো ডকুমেন্ট বা হিসেবে পর্যন্ত অর্থমন্ত্রী দিয়েছেন, অর্থ উপদেষ্টা দিয়েছেন বা প্রধান উপদেষ্টা দিয়েছেন? তাহলে 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 আপনি সংস্কারের মধ্য দিয়ে যে কথাটা আসছে, সংস্কারের পদ্ধতিটা কি, এটা উদ্ধারের জায়গাটা তো লাগবে। তাহলে আপনি যে টাকা উদ্ধার করতে পারেন, রাজনীতি উদ্ধার করতে পারবেন, মানুষের পার্টিসিপেশন উদ্ধার করতে পারবেন। মানুষের অংশগ্রহণটাকে যদি আপনি নিশ্চিত করতে চান, গ্রহণযোগ্য নির্বাচন, যে কথাটা আমরা বলছি, গ্রহণযোগ্য একটি নির্বাচন করা, অর্থাৎ সকল মানুষ স্বাধীনভাবে ভোট দিবে, ভোট দিতে পারবে। এই যে ভোট দেওয়ার রাইটটা, দিনের ভোট দিনে হলেই সে তার অধিকার প্রয়োগ করছে তা ঠিক না। ভোট তার অধিকার প্রয়োগ করার একটা ছোট্ট উদাহরণ আমরা দেই। দীর্ঘদিন পরে একটা প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া। আপনি অতীত থেকে যদি দেখেন তাহলে দেখবেন যে অতীতে প্রত্যেকটি রাজনৈতিক দল নির্বাচনের মাঠে সেনাবাহিনী ব্যবহার করছে, নির্বাচনের মাঠে, নির্বাচন অভ্যন্তরে না। অভ্যন্তরে এই নির্বাচন যারা পরিচালনা করেছে তারা ভোট ডাকাতি করেছে। তাহলে ভোট ডাকাতি যদি আপনি ঠেকাতে চান, তাহলে সেখানে নতুন সংস্থা লাগবে। আপনি মানুষের ভোট মানুষ দেবে, যার ভোট তিনি দেবেন, এই কথাটাকে যদি আপনি এক্সিকিউট করতে চান, তাহলে এমন একটা অথরিটি আপনাকে এস্টাবলিশ করতে হবে, যে অথরিটি এইটা জনগণের পক্ষ থেকে নিশ্চিত করবে তারা কারা। সেই তারা কারার প্রশ্নটাই হলো সংস্কার। সেই জায়গাটাতে যদি আপনি অ্যাঙ্কর হিসেবে যদি দায়িত্ব পালন না করেন, তো আমি আলোচক হিসেবে থাকি না। আপনার এই চেয়ারটা এই অনুষ্ঠানের জন্য, এখন সংস্কারের প্রশ্নে তাড়াহুড়া হচ্ছে কিনা সেই আলোচনা আছে, কি বলবেন? আমি সংস্কার কিন্তু আমি তাড়াহুড়া বা ধীরে একটাও এই টার্মের মধ্যে যেতে চাই না। এর তাড়াহুড়া বা ধীর লয়টা কি? সঙ্গীতের যতটুকু প্রয়োজন ততটুকু, কোরআন শরীফ পড়লে যতটুকু যেখানে টান ততটুকু সেখানে টান দিতে হবে, একালিপকে একালিপেই টানতে হবে, উচ্চারণের যা শব্দ তাই করতে হবে। এখানে কোনো কনসেশন দেওয়ার সুযোগ নাই। আপনি একটা শব্দ আরেকটা শব্দ মধ্যে মিলাতে পারেন। প্রত্যেকটা জিনিসই তার সময়ের মধ্যে সম্পন্ন হয়। বাচ্চা জন্মের পরে তার নির্দিষ্ট সময় ভূমিষ্ঠ হয়। আপনি যদি ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে বের করেন, অ্যাবর্শন হবে বা সেটা অন্য বাচ্চা হবে। প্রত্যেকটা জিনিসকে তার নির্দিষ্ট, এখন প্রশ্ন উঠতে পারে সেই সময়টা কত। সেই সময়টা নির্ধারণের দায়িত্ব হচ্ছে যারা কথা বলছেন এবং যারা ক্ষমতায় আছেন। পরিবর্তী সরকার নিজেকে বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী দায়িত্বে যারা আছেন তাদের অন্তর্বর্তী সময়টা শুরুতেই ঠিক করে নেন নাই। জি, একেবারে আমরা শেষের দিকে শেষ লাইনটি শুনবো। ঠাকুর ভাই, শেষ লাইন কি বলবেন? আমি মনে করি যে এটার জন্য একটা গ্রহণযোগ্য আলোচনা, যেটা বলেছেন, শুধু রাজনৈতিক দলগুলো নয়, সমাজ চিন্তার সাথে যারা যুক্ত, আপনার মতো লোক, আরও এরকম লোকরা যারা সমাজের নিরপেক্ষ ব্যক্তি, যাদের ভোট নিয়ে ডাকাতি করার ইচ্ছা নাই, দুর্বৃত্তায়নের চিন্তা নেই, সমাজের এরকম বহু লোক আছে, 1% লোক ডাকাতি, এদের সাথেও আলোচনার ক্ষেত্রে এদেরকে ব্যাপক পার্টিসিপেশন করে, যেভাবে বৈঠকেই মানে উঠোনি বৈঠক হয়, এইরকম উঠোন বৈঠক করে মানুষের মতামত নেওয়া দরকার যে এটা সময়টা আমাদের কতদিন হওয়া উচিত, এবং সেই সময়ের পরে ওই কর্তৃপক্ষের কাছে গঠন করে ক্ষমতা হস্তান্তর করা। শেষ মন্তব্য খুব ছোট করে। না, সরকার নিজেই তো বলছে অন্তর্বর্তীকালীন সরকার। সে অন্তর্বর্তীকালীনের দুইটা জিনিস, অন্তর্বর্তীকালীনটা কতক্ষণ আর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা কি। জি, অন্তর্বর্তীকালীন সরকারের মোটার দাগে 4টা দায়িত্ব আমি যেটা মনে করি। প্রথম কাজ হচ্ছে যে দেশের শান্তি শৃঙ্খলা একটা স্থিতিশীল অবস্থায় আনা। দ্বিতীয় কাজ হচ্ছে তার যে তার কাঙ্ক্ষিত যে সংস্কারের সে একটা রূপরেখা দিয়েছে, 6টা সংস্কার কমিশন, সেই কমিশনের সংস্কারগুলো সামনে আনা, মানুষের সাথে আলোচনাটা সূত্রপাত করা। 3 নাম্বার হচ্ছে যে আপনার বিচার প্রক্রিয়াটা স্পষ্ট করা, যে যারা এই রিসেন্টলি অন্তত যে কাজগুলো হয়েছে এটা একটা বিচার প্রক্রিয়া শুরু করা। 4র্থ নাম্বারের শেষ টানেলে সেটা হচ্ছে ইলেকশন করে একটা নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর করা। এটা হচ্ছে তার, আমি মনে করি মোটা দাগে 4টা কাজ। টেনিওর, ভাই আপনি যদি ভালো কাজ করেন লম্বা সময় থাকেন অসুবিধা নাই, কিন্তু ভালো কাজ করতে না পারলে তাড়াতাড়ি আপনি যাবেন, নাইলে আপনার বিরুদ্ধে আস্তে আস্তে অসন্তোষ বাড়বে। এটা আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাচ্ছি। ভালো কাজ করেন, একটু দেরি হলেও, মানে একটা তো আমি আপনার প্রোগ্রামে কথা বলছি, ভালো কথা বললে আপনি আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন, দর্শকের চাহিদা তৈরি হবে, এটাই তো নিয়ম। আর আমি ভালো কথা না বললে আপনি বলুন যে ভাই রাখেন, আমরা একটু অন্য জায়গায় একজনের কাছে যাই। এই কথাটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ডে 1 থেকে বোঝাচ্ছি। আশা করি ওনারা এটা বুঝলে সবচেয়ে ভালো সমাধান। অসংখ্য ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু এবং আব্দুল আউল ঠাকুর, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।